দর্শক দেখছেন এটি নিউজ, প্রণব সাহপু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি রাতে আমরা আপনাদের সামনে আসি এবং এক ধরনের কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শুরু করতে চাই এবং যে বিষয় নিয়ে কথা বলতে চাইবো, যে বিশেষ করে আফগানিস্তান প্রসঙ্গ ক্রমেই আরও জটিল হয়ে উঠছে এবং এই নিয়ে প্রথম যখন এই বিষয়গুলো ঘটলো, অর্থাৎ আবারও মার্কিন যুক্তরাষ্ট্র যখন চলে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হলো, তখন আমরা একটা এইটা নিউজের এই ধরনের নিউজ আউটলেটটা করেছিলাম এবং সেই সময়ে যে কথাগুলো আমরা আলোচনা করেছিলাম সেটাই আবার একটুখানি আমরা নতুন করে বলার চেষ্টা করব যে এই যে দিনগুলো গেল তাতে খুব কি বেশি কিছু অগ্রগতি হয়েছে। আমরা যেমনটা দেখেছিলাম যে আমাদের দেশে সুশীল সমাজ থেকে শুরু করে অনেকেই নানা ধরনের মন্তব্য করেছিলেন। কার্যত 31শে আগস্ট হচ্ছে আগামীকাল এবং আগামীকালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার একটা কথা আমরা জানি। ইতিমধ্যে তালেবানদের সঙ্গে অনেকেই যোগাযোগ রাখার চেষ্টা করছেন, অনেক বড় বড় দেশ, এবং কার্যত সেখানে তত্ত্বাবধায়ক সরকার হবে কি হবে না সেটা নিয়েও এক ধরনের জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বাংলাদেশ, আমরা যারা এই রাষ্ট্রকে ভালোবাসি, আমরা কোনো মতেই চাই না যে এখানে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক কিংবা ধর্মীয় জঙ্গি গোষ্ঠীর উত্থান ঘটুক। সেই ধারাবাহিকতায় কি হওয়া উচিত সেটা নিয়ে কথা বলতে চাইব। আফগানিস্তান এরপর কি হবে, আমরা এরকম একটি শিরোনাম আজকে নির্ধারণ করেছি। আমরা আমার সহকর্মী শাওন মাহফুজের একটি প্রতিবেদন দেখব। তার আগে একটু পরিচয় করিয়ে দিতে চাই, আমাদের সঙ্গে আমরা অনেক দিন পর নিরাপত্তা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল রশিদ স্যারকে পেয়েছি। স্যার, কৃতজ্ঞতা, অনেকদিন পর আপনাকে পেয়েছি। আমরা পেয়েছি আমাদের সঙ্গে সাবেক আইজিপি শহীদুল হক স্যারকে এবং সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোখলেসুর রহমান স্যারকে। স্যার, কৃতজ্ঞতা আপনাদের দুজনের প্রতি। স্যার, আমি আপনাকে দিয়ে শুরু করব। রশিদ স্যার, আমরা একটু শাওন মাহফুজের প্রতিবেদনটা একটু দেখে আমরা শুরু করতে চাই। দীর্ঘ ২০ বছরের আফগানিস্তান যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি হতে যাচ্ছে মঙ্গলবার। চুক্তির শর্ত মেনে নির্দিষ্ট সময়সীমার মধ্যে পুরোপুরি সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো। ইতোমধ্যে নিজেদের নাগরিক, কূটনীতিক ও আফগানদের সরিয়ে নিয়েছে বিভিন্ন দেশ। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন ৩১ আগস্টের পরেও কিছু আমেরিকান আফগানিস্তানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তারা আটকা পড়ছেন না, তাদের বের করে আনার মতো ব্যবস্থা রয়েছে। More than 82,300 people. আবারও হামলার হাত থেকে রক্ষা পেয়েছে কাবুল বিমানবন্দর। রোববার মার্কিন ড্রোন হামলায় জঙ্গি গোষ্ঠী আইএসকে এর কয়েকজন সদস্য নিহত হয়েছে। বিমানবন্দরের কাছেই একটি বাড়িতে অবস্থান করছিল ওই জঙ্গিরা। তারা হামলার উদ্দেশ্যে কাবুল বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। সোমবার বিমানবন্দর লক্ষ্য করে কয়েকটি রকেট ছোড়া হলেও তা ঠেকিয়ে দিয়েছে মার্কিন বাহিনী। এদিকে অজ্ঞাত স্থান থেকে আফগানিস্তানের কান্দাহারে ফিরেছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা। এতদিন তিনি কোথায় ছিলেন তা জানা যায়নি। তালেবানের সরকার গঠন নিয়ে এখনো পর্যন্ত নীরবে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছে পাকিস্তান। এক্ষেত্রে ইসলামাবাদের বার্তা হলো, আসন্ন তালেবান সরকারকে একটা সুযোগ দেওয়া উচিত। সম্প্রতি তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং ইরান সফরের সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এই ধরনের বার্তা পৌঁছে দিয়েছেন। অন্যদিকে তালেবান নিযুক্ত ভারপ্রাপ্ত উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী আব্দুল বাকি হাক্কানি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শরিয়া আইন অনুযায়ী নারী পুরুষ একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন না। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আমরা দেখছিলাম শাওন মাহফুজের প্রতিবেদনটি। যেমনটা বলছিলাম যে আমরা রশিদ স্যারকে দিয়ে আজকে শুরু করতে চাই। স্যার, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমার উদ্বেগের জায়গা কি, এবং তাদের যে চেহারাটি দেখছি যে খুব যে এমন পরিবর্তন হয়েছে সেটি বলা যাচ্ছে না। আবার বৃহৎ শক্তিগুলোর এক ধরনের ব্যবসাকে মূল বিষয় করে দেখার কারণেই এই জটিল পরিস্থিতি, এই কথা আমি বলতে পারবো কিনা। স্যার, কি বলবেন? নিঃসন্দেহে একটি কথা বলা যায় যে যে পশ্চিমা শক্তির প্রত্যাহারের পরে আফগানিস্তানে কি হবে, এটি একটি শঙ্কার বিষয় ছিল। যেমন একটি শঙ্কার বিষয় ছিল যে আফগানিস্তানের তালেবানরা জঙ্গি মতবাদ বা জঙ্গিত্বকে বিশ্বে বিস্তার করবে কিনা, এটির একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমা শক্তি চলে যাওয়ার ফলে যে ওখানে একটি সিকিউরিটি ভ্যাকাম তৈরি হচ্ছে, যে শূন্যতা হচ্ছে, সেখানে আমাদের আঞ্চলিক শক্তি
তারা আফগানিস্তানের আধিপত্য বা নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করছে। তো সেখানে এদের ভেতরে একটি প্রতিযোগিতা বা কম্পিটিশন আমরা দেখতে পাচ্ছি, এবং যার ফলে দেখা যাচ্ছে যে এবারকার তালেবান অবশ্যই বিভাজিত। এটি একক নিয়ন্ত্রিত, পাকিস্তান নিয়ন্ত্রিত তালেবান নয়। এটা হলো একটি। আরেকটি হলো যে এখন আফগানিস্তানের ভেতরে যেটি ইন্ট্রা তালেবান কনফ্লিক্ট বা ফ্রিকশন যেটি বলেন, সেটি যদি আমরা দেখি, তাহলে তারা এখন পর্যন্ত একটি সরকার উপস্থাপিত করতে পারলো না সম্পূর্ণ। এবং সেখানে দেখা যাচ্ছে যে মার্কিন প্রশাসন বা প্রেসিডেন্ট বাইডেন যে দাবি করেছেন যে আফগানিস্তান থেকে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান শেষ হয়ে গেছে, তাহলে এই হামলাগুলো আবার আইএস করছে। সেখান থেকে আমরা ধরে নিতে পারি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি আফগানিস্তানে ভালোভাবে রয়ে গেছে। তাহলে আমরা ওইভাবে বিশ্বকে নিরাপদ ভাবতে পারছি না। আর ইন্ট্রা আফগানিস্তানের ভেতরে যেটি তালেবান কনফ্লিক্ট, সেখানে আমরা দেখতে পাচ্ছি সরকার গঠনে যে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট তারা করতে চাচ্ছে, সেখানে যে প্রথম যে ধাক্কাটা তারা খাচ্ছে সেটি হচ্ছে যে আফগানিস্তানের একটি হলো পলিটিক্যাল গ্রুপ আছে যারা আফগানিস্তান নেতৃত্ব দিয়েছে বা দোহা অফিসে সমঝোতা করেছে, চুক্তি স্বাক্ষর করেছে। আরেকটি গ্রুপ হচ্ছে যারা মাঠে যুদ্ধ করেছে, জঙ্গিত্ব করেছে। এখন এই দুই নেতৃত্বের ভেতরে একটা বিভাজন আছে। এখন সবাই পলিটিক্যাল গ্রুপ তারা ক্ষমতাতে আসতে চাচ্ছে, সরকারে আসতে চাচ্ছে, আবার এদিকে যারা যুদ্ধ করেছে তারাও আসতে চাচ্ছে। আমরা যদি তাদের মতবাদ নিয়ে দেখি, এ পর্যন্ত যত খবর বেরিয়ে এসেছে, সেখান থেকে সুস্পষ্ট ভাবে আমরা বুঝতে পারছি যে মাঠে যোদ্ধারা এরা হচ্ছে বেশি কট্টর, এবং এদের মধ্যে আইএস এবং আল কায়েদার যথেষ্ট প্রভাব আছে। এবং তারা যদি ক্ষমতায় আসে তাহলে অবশ্যই আফগান ওই কট্টর অবস্থানে থাকবে, তারা জঙ্গিত্ব এক্সপোর্ট করবে। আর যদি পলিটিক্যাল গ্রুপ যারা একটু রিকনসিলিয়েশন করতে চাচ্ছে, তারা গতবারের অভিজ্ঞতা থেকে তারা বুঝতে পেরেছে যে বিশ্বকে বাদ দিয়ে এককভাবে দেশ চালানো যাবে না। সেই জন্য বিশ্বের স্বীকৃতি প্রয়োজন, এবং তাদের দেশের মানুষকে খাওয়িয়ে পরিয়ে বা বাঁচিয়ে রাখতে গেলে তাদের বিশ্বের সহযোগিতা লাগবে। সেজন্য তাদের ভেতরে আমরা কিছু সমঝোতামূলক মনোভাব দেখতে পাচ্ছি। এছাড়াও আফগানিস্তানের যে অন্য উপজাতি গোষ্ঠীগুলো আছে, তারা হচ্ছে তালেবানকে বিশ্বাস করে না। এর অনেক ঐতিহাসিক কারণ আছে, সেগুলোতে আমরা যাচ্ছি না। এই বিশ্বাস অবিশ্বাসের মাঝেই হচ্ছে যে আপনি একটা সুস্থ বা একটি ইনক্লুসিভ গভর্নমেন্ট করাটা খুব কঠিন কাজ। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আঞ্চলিক শক্তি ড্রাইভিং সিটে চলে যেতে চাচ্ছে এখন হচ্ছে চায়না। রাশিয়া অবশ্যই মধ্য এশিয়ার দেশগুলোকে চায়নার আধিপত্য সে স্বীকার করতে চাইবে না, সেখানে একটি সংঘাতের ব্যাপার আছে। তারপরে ভারত পাকিস্তানের সংঘাত আমরা জানি। তো এই যে সংঘাত বা একটা উপস্থিতি, এটি আফগানিস্তানকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে। আবার আমরা দেখতে পাচ্ছি যে মার্কিনের এই সর্বশেষ যে হামলাটা করলো তারা, সর্বশেষের আগেরটা আর কি, সেখানে তাদের যে ইন্টেলিজেন্স ছিল সেটি তারা তালেবানের সহযোগিতা পেয়েছে। তাহলে এই 20 বছর কাজ করে তালেবান রিপ্লেস বাই তালেবান, যেটি আমেরিকান পলিসি দ্বারা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে কি আমেরিকা একটি গেম খেলছে? এটি একটি প্রশ্ন আসছে, যেখানে রাশিয়া চীনকে আফগানিস্তানে মুখোমুখি করে এবং তাদের যারা দেশ আছে যেমন ইরান, পাকিস্তান, ভারত, তাদেরকে এখানে জড়িয়ে একটি সংঘাতময় অবস্থা করে, যেহেতু আমেরিকার সবচেয়ে বেশি প্রতিযোগী হচ্ছে এখন রাশিয়া এবং চীন, এবং তাদেরকে সে ওইভাবে দমিত হয়ে তার অবস্থানকে সে সুউচ্চ রাখবে, এরকম একটা প্রক্রিয়াতে আমেরিকা আছে কিনা সেটি আমাদের ভেবে দেখার বিষয় আছে। তবে আগের তুলনায় স্বভাবত আমি মনে করি রাজনৈতিক সমঝোতা বা রাজনৈতিক নেতৃত্ব আর মাঠের যোদ্ধাদের যে কট্টরপন্থা, এই দুটোর অবস্থানের কারণে আমরা হয়তো ওই জঙ্গি এক্সপোর্টের সম্ভাবনা আগের থেকে কমেছে। তো সেক্ষেত্রে আমাদের দেশের যে উদ্বিগ্নতা,
সেটি হচ্ছে এই জঙ্গি, তারা যদি বাংলাদেশের জঙ্গি, অবশ্যই তারা আফগানিস্তানের এই তালেবানের জয়ে তারা মানসিকভাবে উজ্জীবিত হয়েছে, আদর্শিকভাবে উজ্জীবিত হয়েছে। অনেকে আবার ওইদিকে হাঁটাও দিয়েছে যুদ্ধ করতে যাওয়ার জন্য। তো সব প্রক্রিয়া মিলে তারা যদি প্রমাণ করে তারা বিশ্বে জঙ্গিত্বকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তাহলে তাদের স্বীকৃতি পেতে অনেক কষ্ট হবে। জি, তো বাংলাদেশকে অবশ্যই এই ধারাবাহিকতায় একটি নিরাপত্তা কৌশল আমাদের বিনির্মাণ করতে হবে, যাতে ওই আফগানিস্তানের জঙ্গি বিস্তারের কোনো পদক্ষেপ এখানে যাতে কোনো সার্থকতা না পায়। সেক্ষেত্রে একটি আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা, আরেকটি হচ্ছে যে আমাদের বিশ্বের সাথে আমাদের সহযোগিতা, এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের আঞ্চলিক সহযোগিতা, জঙ্গি বিরোধী সহযোগিতা গড়ে তুলতে হবে। জি স্যার, এইভাবে যদি আমরা আমি আবারও আসতে চাই আপনার কাছে, কারণ আপনি যা বলছিলেন সেটার একটা নোট আমি নিচ্ছিলাম সেখানে। সেই ধারাবাহিকতায় আমরা একটু শুনবো, কারণ আমার আগ্রহের জায়গাটি হচ্ছে যে আমরা বেশ কিছুদিন অপেক্ষা করলাম, বিশেষ করে 31শে আগস্ট পর্যন্ত অপেক্ষা তো করতেই হবে, তারপর কি হবে। কিন্তু মোটামুটি একটা ধারণা হয়ে গেছে যে এই তালেবান কি করতে পারে, এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর যে ধরনের ছোটাছুটি দেখছি সেই ধারাবাহিকতায়, যেমন আপনি বলছিলেন যে পাকিস্তান নিয়ন্ত্রিত তালেবান কিন্তু এটা নয়। আবার 2001 সাল আর 2021 সালের মধ্যে যে পার্থক্য, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখা একটা দরকার। সেই ধারাবাহিকতায় আমাদের সঙ্গে সাবেক অতিরিক্ত পুলিশের মহাপরিদর্শক মুকতাসুর রহমান আছেন, তার কাছ থেকে একটু ব্যাখ্যা শুনতে চাইবো। বিশেষ করে আগে থেকেই একটা অনুমান করা ছিল, বা বিশেষ করে আজকে গার্ডিয়ানে আরেকটি খুব দারুণ একটা লেখা ছাপা হয়েছে, ডন পত্রিকায় আজকে একটি, তার এই তালেবান বিষয়ক মধ্যপ্রাচ্যের যে নীতি সেগুলো প্রকাশিত হয়েছে। সেগুলো মোটামুটি একটু নোট নিলে যেমনটা দাঁড়ায় যে খুব বেশি কিছু তাদের কাছ থেকে প্রগতিশীলতা আশা করা একেবারেই অন্যায় হবে, কারণ ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে এটি একটি দিক। অন্যদিকে আমাদের দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে যারা একটু উসখুস করছিলেন, বিশেষ করে তারা কিন্তু এই 7 দিনে তাদের মাইন্ডসেটটি কি হয়েছে দেখেছি। নিশ্চয়ই তারাও একটি পরিষ্কার বার্তা পেয়েছেন যে 2001 সাল আর 2021 এক নয়। মুকতাসুর রহমান, অনেক কিছু নিশ্চয়ই আপনার যুক্ত করা রয়েছে। জি, আপনি এই তালেবানদের আফগানিস্তান আবার পুনর্দখল যদি বলি আমরা, এই পুনর্দখলের পর তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু এখনো কোনো কিছু পরিষ্কার হয়নি যে তারা আসলে কোন পথে যেতে চায়, তারা কিভাবে রাষ্ট্রটা পরিচালিত করতে চায়। তারা যে গতিতে আফগানিস্তানের সর্বত্র তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, সেই গতিতে কিন্তু তারা একটা সরকার গঠন অথবা তত্ত্বাবধায়ক সরকার গঠন অথবা অন্য কোনো সমঝোতা কোনো কিছু কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। তাদের ভিতরে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, মতবাদ বোধহয় কাজ করছে, যার জন্য তারা 2013 সাল থেকে আমেরিকার সাথে নেগোসিয়েশন করছে যে এখান থেকে আমেরিকান সৈন্যরা চলে যাবে, তারা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেবে। তো এত বছর ধরে তাদের প্রস্তুতিটা কোথায় গেল? যে আমরা তো দেখি যে কোনো একটা বিপ্লবী সরকার অথবা যুদ্ধজয়ী সরকার ক্ষমতায় আসার সাথে সাথে একটা সরকার গঠন করবে এবং কিছু না কিছু হলো তার শাসন ব্যবস্থা চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আফগানিস্তানের ক্ষেত্রে এইবারে এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি না যে তালেবানের একটি সুনির্দিষ্ট ভাবে একটা শাসন দিকে যাওয়ার, একটা সরকার গঠন করার দিকে যাওয়ার এই প্রক্রিয়াটার আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। এখন তারা কি করবে ভবিষ্যতে, আর ভবিষ্যতে কি করবে এটা তো অতীত যেমন আমরা দেখেছি, অতীত দেখাতে আমাদের মনে হয়েছে যে অতীতের শিক্ষা দীক্ষা যদি তার থেকে থাকে তাহলে ভবিষ্যতে একই ধরনের কাজ করবে। কিন্তু তারা এই আমেরিকার দ্বারা বিতাড়িত হওয়ার পরে যে শিক্ষাটি নিয়েছে, সেই শিক্ষাগুলো তারা কোথা থেকে নিয়েছে, তাদের আপব্রিঙ্গিংটা হয়েছে কিভাবে, তাদের মানসিক গঠনটা কিভাবে হয়েছে, তাদের এই শিক্ষা কার্যক্রমগুলো কোথা থেকে এসেছে? মাঠের মধ্যে অস্ত্র দ্বারা অথবা যে মাদ্রাসাগুলো থেকে তাদের উত্থান, ওই জায়গাটুকুর মধ্যে যদি তাদের শিক্ষাটা সীমাবদ্ধ থাকে, সেখানে যদি কোন রকমের জ্ঞান, বিজ্ঞান, আধুনিকতা, সমাজ মনস্কতা, তারপর হিউম্যান রাইটস, মানবিক মূল্যবোধ,
এই সমস্ত জায়গাগুলোর শিক্ষা দিয়ে যদি তারা তাদের মানসিকতাটাকে উজ্জীবিত না করতে পারে, তাহলে ভবিষ্যতে তারা কি ধরনের শাসন ব্যবস্থা দেবে এটা কিন্তু অনেকখানি অনুমান করা যায়। তাদের ভিতরে কিছু কিছু মানুষের হয়তো আলোক প্রাপ্তি আছে, অনেক মানুষের ভিতরে হয়তো জ্ঞানও আছে, পাণ্ডিত্য আছে, কিন্তু এটা তো কেন্দ্র থেকে শুরু করে তাদের প্রান্ত দেশ পর্যন্ত কিছু না কিছু মানুষের ভিতরে সেই চেতনাটুকু কাজ করানো লাগবে, যেটা যাতে করে একটা সুশাসন দেওয়া যায়, যাতে করে মানবিক মূল্যবোধ গুলো মানুষের ভিতরে কাজ করে একটা সোসাইটি তারা গঠন করতে পারে। দেখুন, আফগানিস্তানকে আমরা বলে থাকি যে এটা একটা অজেয় রাষ্ট্র, এখানে কেউ কখনো ঘাঁটি গেড়ে বসে থাকতে পারে না। কিন্তু ইতিহাসের পাতায় আমরা বারবার দেখেছি এই জাতিটি বিভিন্ন বিভিন্ন দেশের দ্বারা আক্রান্ত হয়েছে, পরাজিত হয়েছে, অন্যের শাসন মেনে নিয়েছে এবং বিদ্রোহ করেছে, সেই বিদ্রোহ দ্বারা অনেক জয়লাভ করেছে। এবং এখানে শুধুই মাত্র অস্ত্র, গোলাগুলি, ধ্বংস এবং মানুষের রক্তক্ষয়, এগুলোই কিন্তু আফগানিস্তানে আমরা দেখে আসতেছি যুগের পর যুগ ধরে। এইবার যে ক্ষমতা যারা আসলো তালেবান নতুন ফল নিয়ে, এখন তারা কি করবে? আমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি গোষ্ঠীদ্বন্দ্বের একটি উন্মেষ তাদের ভিতরে সঞ্চারিত হচ্ছে। একদিকে তালেবানের সেন্ট্রাল নেতৃত্ব, আরেকদিকে তালেবানের প্রাদেশিক নেতৃত্ব। এই দুই নেতৃত্বের ভিতরে যে একটা সমন্বয় আছে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে না। কিছু অঙ্কুরোদ্গম দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে তারা মত পার্থক্যের জায়গাগুলো তৈরি করছেন। তারপরে আছে আল কায়দার বিস্তৃত অংশ, এরা তো আগে থেকেই ছিল, আল কায়দার সাথে এই তালেবানদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই সম্পর্কটি তো নষ্ট হয়ে যায়নি। সেই সম্পর্ক এই কথাগুলো আমরা বিশেষ করে লুসি স্যারের কাছ থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছি, কিন্তু আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা একটু উসকুস করছিল গেল 10 দিন আগে বা 10 দিন ধরে, তাদের যে ধারাবাহিকতা, অর্থাৎ কাবুলে বিশ্ববিদ্যালয় খুলবে কিন্তু সেখানে ছেলে এবং মেয়েরা একসঙ্গে পড়াশোনা করতে পারবে না, একদম পরিষ্কার কথা। আজকে যেটা আমাদের সেখানে হলো, অর্থাৎ মাধ্যমিক স্কুলগুলোতে নারী শিক্ষা থাকবে না, একদম পরিষ্কার কথা। তো এই যে বিষয়গুলো থাকছে, যে সেই মধ্যযুগের দিকেই তাদের লক্ষ্য। আবার আমাদের দেশে একসময় যারা খুব চেষ্টা করতো, তারা তো নানাভাবেই কত কিছু বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই ধারাবাহিকতায় কোনো কিছু যোগ করার আছে কিনা? দেখুন, আমি একটু আগে যেটা বলছিলাম যে এই তালেবানি নেতৃত্বের শিক্ষার গোড়াপত্তনটা কোথা থেকে হয়েছে, কিভাবে হয়েছে, সেখানে মানুষের মানবিক মূল্যবোধ, বিজ্ঞান শিক্ষা অথবা আধুনিক শিক্ষা, সেগুলোর সাথে তারা সংস্পর্শিত হয়েছে কিনা, সেই আলোর প্রাপ্তিটা তাদের ঘটেছে কিনা, সেগুলো যদি ঘটে না থাকে, তাদের মননে মগজে যে পরিমণ্ডলটি তৈরি হয়েছে তার প্রতিফলন গুলো আমরা কিন্তু নতুন নতুন শাসকদের শাসন ব্যবস্থায় আমরা দেখতে পাবো। এবং সেটার কিছু আলামত আমরা দেখতেই পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়গুলো একসাথে ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারবে না, তারপরে হয়তো বিদ্যালয়গুলোতে আলাদা আলাদা করে দেওয়া হবে। এটাতে প্রাথমিকভাবে এই ডিক্লারেশন গুলো আসলেও যখন আরো বেশি কট্টর পন্থা যদি আসতে থাকে, বিভিন্ন প্রাদেশিক শাসনকর্তাদের মাঝখান থেকে যদি আরো বেশি কট্টর পন্থা আসতে থাকে, তাহলে দেখা যাবে যে লিবারেল চিন্তা ভাবনার কিছুটা হলেও এখন দেখা যাচ্ছে, সেটা কিছুদিন পরে দেখা যাবে না। আস্তে আস্তে যে তিমিরে তারা ছিল সেই তিমিরেই তারা ফিরে যাবে। আমরা অতখানি নিরাশ হতে চাই না, আমরা দেখতে চাই আফগানিস্তান দ্রুত এগিয়ে যাচ্ছে এবং তারা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারছে, এরকম একটা আফগানিস্তান আমরা দেখতে চাই। এবং স্যার, আমি আসবো, আবারও আসতে চাইবো, আপনার কাছে আসতে চাই। আমি একটু আমাদের সঙ্গে শহীদুল হক স্যার আছেন, স্যারের কাছ থেকে শুনে নিব। স্যার, দুটি বিষয়, সেটি হচ্ছে রশিদ স্যার যেমনটা বলছিলেন যে সেখানে আইএস আল কাদার প্রভাব ইতিমধ্যেই আমরা দেখে ফেলেছি, যে একেবারে বিমানবন্দরে হামলা থেকে শুরু করে সেই বিষয়গুলো আবার মাথাচাড়া দিয়ে উঠছে। নারী শিক্ষার কথা আমরা বললাম, এবং বিশেষ করে মুক্তি স্যার আরেকটি কথা বললেন যে আফগানিস্তান হচ্ছে এমন একটি জাতি যাদেরকে জয় করা যায় না। মার্কিন যুক্তরাষ্ট্র 20 বছরেরও বেশি সময় সেখানে থাকলো এবং কি নিয়ে ফিরে গেল নিশ্চয়ই আমরা সেটার খোঁজ খবর রাখি। কিন্তু কথা হচ্ছে যে পাকিস্তান নিজের ভিতরেই তার এত সমস্যা এবং তার অর্থনৈতিক সংকট শুরু করে ব্যাপক একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তারা যখন এই আফগানিস্তানিদের জন্য নানান ধরনের প্রচার চালায়, তাহলে কি ধরে নিতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাগ্যই পাকিস্তানের বরণ করতে হবে অদূর ভবিষ্যতে? এই কঠিন কথা কি বলতে পারবো? শহীদুল হক স্যার, কি বলবেন?
আপনাকে ধন্যবাদ। দেখেন, আপনার এই কথা জবাব দিতে হলে তো আপনার আরো অনেক ঘটনার কথার অবতারণা করতে হয়। তো দুইজন সম্মানিত আলোচক যে কথা বললেন তাদের সাথে আমি একমত পোষণ করি। আফগানিস্তানের যে আর্থ সামাজিক যে অবস্থা সেটা অন্য দেশের তুলনায় অন্যরকম। অর্থাৎ আপনার সেখানে গ্রামীণ পরিবেশে যারা থাকে, মাদ্রাসা কেন্দ্রিক তাদের লেখাপড়া, এবং মাদ্রাসা থেকে যারা হাফেজ হয়ে বের হয় তারা মোল্লা। এই মোল্লারা কিন্তু ওই দেশে শাসন করে, এলাকায় স্থানীয়ভাবে শাসন করে। মোল্লারা যা বলে জনগণ তাই শুনে, তাদেরকে সম্মান করে। এই কারণে যে ইসলামী ধারার যে মানসিকতা, গ্রাসরুট লেভেল থেকে তৈরি হয়েছে, যার কারণে আপনার ওই যে মুজাহিদ তৈরি হয়েছে, যে মাদ্রাসা ছাত্র, তালেবান মানে ছাত্র, তালেবান তৈরি হয়েছে মুজাহিদদের। এবং রাশিয়া যখন 79 আক্রমণ করলো, তার সেই পিডিবি বামপন্থী দল যারা ক্ষমতা ছিল তাদের সাহায্য করার জন্য, এরপর তো মুজাহিদরা পুরো যুদ্ধে চলে গেল। যুদ্ধে চলে যাওয়ার পর তারা 10 বছর যুদ্ধ করলো, এবং যখন গর্বাচব দেখলো যে এই যুদ্ধে কোনো লাভ নেই, আমরা হারতে হবে, তখন জেনেভা কনভেনশন, জেনেভা গিয়া সমঝোতা ভিত্তিতে তারা চলে গেল। কিন্তু রাশিয়ার চলে যাওয়াটা কিন্তু একটা সম্মানজনক অবস্থা ছিল, কারণ যে চুক্তি হয়েছে, যে চুক্তি শর্ত মেনে চলে গেছে। এবং 89 যখন চলে গেল, তারপর কিন্তু তালেবানরা কিন্তু ক্ষমতা দখল করতে পারেনি। আর এবারে আমেরিকা যে চলে গেল ন্যাক্কারজনক ভাবে, আমেরিকা উচিত ছিল একটা অ্যাড ইন্টারিম গভর্নমেন্টকে তৈরি করে দিয়ে তারপর আস্তে ধীরে আস্তে 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 সৈন্য প্রত্যাহার করা। তা না করে তারা যে অ্যাড ইন্টারিম গভর্নমেন্ট হলো না, তারা চলে গেল, এবং এই কারণে তালেবানদের যে এত বড় বিজয় হয়ে গেল, তাদের মানসিক শক্তি অনেক চূড়ায় চলে গেল। এবং তালেবানের সমর্থক যারা তাদের দেশের মধ্যে আছে এবং আশেপাশের দেশে যারা আছে, তারাও কিন্তু উজ্জীবিত হলো যে আমরা জয় করে ফেলছি। বিশ্বের এটা পরাশক্তি, সেই আমেরিকার নেতৃত্বে যে ন্যাটো জোট, তাদেরকে হারিয়ে দিয়েছে। এটা কম কথা না, এটা ঠিক। শুধু এখন পাকিস্তান যতই নাচানাচি করুক, পাকিস্তান কিন্তু এই জঙ্গির ঝুঁকি থেকে বাঁচার কোনো পথই নেই। আজকে যে তালেবানের সাথে যে আপনার আইএসআই কে, যেটা আইএসআই কে তো অত্যন্ত উগ্রবাদী জঙ্গি। তারা তো তালেবানকে এতদিন সাহায্য করছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিন্তু যখনই তালেবান সমঝোতার পথে গেল, যখনই তালেবান আমেরিকার দিকে ঝুঁকলো আলোচনায়, তখনই তারা তার কাছ থেকে চলে গেল, বৈরিভাব তৈরি হলো। এই আইএসআই কে চায় একটি খেলাফত তৈরি করতে, এবং খেলাফতটা শুধু শুধু আফগানিস্তান করতে চায় না, তারা চায় আপনার দক্ষিণ এশিয়া, পাকিস্তান, আফগানিস্তান এবং মধ্য এশিয়া, তাজিকিস্তান আর উজবেকিস্তান, এগুলি সব মিলিয়ে তারা একটা খেলাফত করতে চায়। কাজে তারা ওই আফগানিস্তানের সীমার মধ্যে তারা বিজয় চায়নি, যার কারণে এই তালেবানের সাথে এই আইএসআই কে এর কিন্তু বিরোধ সৃষ্টি হয়েছে। এবং আইএসআই কে পাকিস্তানের আইএসআই ছিল তাদের উগ্র সংগঠন, আফগানিস্তানের উগ্র সংগঠন, এইগুলি মিললেই কিন্তু এই আপনার খোরাসান প্রদেশে তৈরি হলো আইএসআই কে। এবং এই আইএসআই কে মূল যে আইএসআই যারা সিরিয়া ইরাক আছে, তারা কিন্তু সবসময় সাপোর্ট করেছে। এখন আপনার পাকিস্তান মনে করে যে এই তালেবানরা ভারতের সাথে যোগাযোগ রাখবেন না, ভারতের সাথে অলরেডি তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়েছে, কাজেই ভারত চাপে থাকবে। কিন্তু পাকিস্তান এই চাপ থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এই জঙ্গিদের কোনো চরিত্র নাই, জঙ্গিরা যে উগ্র, এবং সেটা তারা শুধু আফগানিস্তানে কেন, তারা এই সব আশেপাশে সব দেশে দেখার সম্ভাবনা আছে। কারণ তালেবান তো এই জঙ্গি যেটা আইএসআই কে, তার প্রতি তালেবানদের কোনো কন্ট্রোল নেই। কন্ট্রোল থাকলে এই যে কাবুল বিমানবন্দরে তারা হামলা করলো, এটা কি তারা কি করতো না? এখন আমার যেটা মনে হয়, এই যে কাবুল বিমানবন্দরে যে আইএসআই কে যে হামলা করলো, বোমা হামলা করলো, এই যে এতগুলি তালেবান সেনাদের চৌকি আছে, তল্লাশি আছে, চেকপোস্ট আছে, এই সমস্ত চেকপোস্ট পার হয়ে তারা কিভাবে বিমানবন্দরে গেল? এটা তো কমন সেন্সে বলে ওই সমস্ত তালেবান যারা পাহারা চেকপোস্টে ছিল, তাদের সাথে সমঝোতা করেই তারা পার হয়েছে। না হলে 25 কেজি বোমা নিয়া, বুকের মধ্যে, দেহের মধ্যে বোমা নিয়া তারা
এই সমস্ত চেকপোস্ট পার হইয়া তারপর যখন আপনার বিমানবন্দরে গেছে, এতে বুঝতে বাকি থাকে না যে তালেবানের কেউ না কারোর সাথে এই আইএসআই সম্পর্ক আছে। তালেবানে যারা উদারপন্থী তারা অনেক সংস্কারের কথা বলতেছে, যারা কট্টরপন্থী তারা এই সংস্কার মেনে নিবে কিনা সেটা দেখতে হবে। এবং তারা যদি মেনে না নেয়, অবশ্যই এই তালেবানের এই অংশ গিয়ে আইএসআই কে সাথে যোগদান করবে, এবং এই এদের মাধ্যমে নানা রকম তালেবান সরকার গঠন করলেও এই কট্টরপন্থীদের সাথে আইএসআই কে একটা যোগাযোগ থাকবে, এবং তারা কিন্তু এই সরকারকে শান্তিতে থাকতে দিবে না, যেটা এখন পর্যন্ত সরকার গঠনই হয়নি। এটা হয়তো একটা ভালো দিক যে তার চিন্তা ভাবনা করতেছে সকলকে নিয়ে সরকার একটা ক্যাটার গভর্নমেন্ট করবে, যেখানে জাতি গোষ্ঠী আছে। এখানে তো পোস্ট প্রায় 42 থেকে 45% পোস্ট, বাকি অন্যান্য জাতিগত গোষ্ঠী আছে, তাদের সকলকে নিয়েই কিন্তু তারা গভর্নমেন্ট গঠন করতে চাই, জানি সময় হয়তো নিচ্ছে। কিন্তু সেই সরকার গঠন হলেও এখন যে আইএসআই কে যে বোমা অভিযান করে যা দেখালো, তাতে কিন্তু এখন আমরা হতাশ। আমরা যে মনে করছিলাম যে তালেবান যে একটা সংস্কারপন্থী হবে, 96 থেকে 2001 পর্যন্ত তালেবানের যে চরিত্র ছিল, যে অপশাসন ছিল, যে মানবাধিকার লঙ্ঘিত ছিল, নারী অধিকার লঙ্ঘিত ছিল, পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিল, সেগুলি থেকে একটা আশার বাণী আমরা শুনেছিলাম। কিন্তু আমার তো মনে হয় এই আইএসআই কে যতদিন পর্যন্ত আফগানিস্তানের মাটিতে থাকবে, পাকিস্তানের সহায়তা থাকবে, পাকিস্তানের মাটিতে থাকবে, এই আফগানিস্তান যে গভর্নমেন্টই হোক তাদের শান্তিতে থাকার কোনো সুযোগ নেই। এবং এরা যদি চায় যে আশেপাশে, তারা তো চাইছেই যে তারা এশিয়া, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়াকে খেলা তৈরি করবে। কাজে আমাদের দেশ মানে ভারত বলেন, পাকিস্তান বলেন, কেউ কিন্তু আমার তো মনে হয় না যে শান্তিতে থাকবে যদি এদেরকে দমন না করা যায়। এটি আমার কথা। পাকিস্তানে আপনি যে কথা বলতেন যে পাকিস্তানে আস্ফালন, পাকিস্তানে খুশি যে তালেবান আসছে, পাকিস্তানের খুশির কোনো কারণ আমি খুঁজে পাই না। কেন তারা খুশি হয়েছে যে ইন্ডিয়াকে ঠেকাও, ইন্ডিয়া যে $3 বিলিয়ন ওখানে ইনভেস্ট করছে, তারা এখন ওখান থেকে চলে যাবে, ইন্ডিয়াকে বিভাগে ফেলা, এইসব কারণে যদি পাকিস্তান খুশি হয়, তাহলে আমার মনে হয় এটা পরবর্তীতে কিন্তু বুমেরাং হয়ে দাঁড়ার সম্ভাবনা আছে। দর্শক দেখছেন এটি নিউজ। ছোট্ট একটা বিরতির পর আবারও নিউজ আওয়ার এক্সট্রা ফিরতে চাই। নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দেখছেন এটি নিউজ। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, জানিয়ে রাখতে চাই আমাদের সঙ্গে অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর দেলোয়ার হোসেন স্যার যুক্ত হয়েছেন। স্যার, কৃতজ্ঞতা জানাতে চাই আপনাকে। আপনি যুক্ত হওয়ার আগে বিশেষ করে আব্দুর রশিদ স্যার আমাদেরকে বিশ্লেষণ শোনাচ্ছিলেন যে আসলে কি হবে এরপর, আর আমরাও অনুষ্ঠানের বিষয় রেখেছি আফগানিস্তান, এরপর কি হবে। নানান বিশ্লেষণ হয়তো এর মধ্যে পাওয়া যাচ্ছে, তবে সুখকর কোনো কিছু যে নয় এবং সেই মৌলবাদের যে একটা বিষয় ছিল সেই দিকেই যাচ্ছে, এটা নিশ্চিত করে বলা যায়। এটি একটি দিক, কিন্তু ব্যাপক ভিত্তিক অর্থাৎ পাকিস্তান যেভাবে মধ্য এশিয়া সহ অন্যান্য জায়গায় তাদের কূটনীতি অব্যাহত রেখেছে, কিংবা তাদের পররাষ্ট্রমন্ত্রী প্রতিদিনই কথা বলছেন, তাদের পররাষ্ট্র সচিব বিভিন্ন জায়গায় সফর করছেন, সেগুলো কার্যত কোনো ভালো বার্তা আনবে বলে মনে হচ্ছে না আপাতত। এই কারণ এতদিন হয়ে যাওয়ার পর ন্যূনতম ইঙ্গিতটি পাওয়া গেল না যে কি ধরনের সরকার সেখানে হতে যাচ্ছে। রশিদ স্যার বলছিলেন যে নিজেদের ভিতরে আন্তদলীয় কোন্দল থেকে শুরু করে একেবারে নানান মাত্রিক ব্যবস্থাপনার মধ্য দিয়েই একটা বিশৃঙ্খলার মধ্য দিয়েই যেতে হচ্ছে। সবকিছু মিলে আপনার কি বিশ্লেষণ শুনবো? দেলোয়ার স্যার কি যুক্ত করবেন? ধন্যবাদ আপনাকে। আমরা এই আফগানিস্তানের যে পরিস্থিতি যেটা পর্যবেক্ষণ করছি, তাতে কিন্তু শুরুর দিকে অনেকের মধ্যে এক ধরনের আশাবাদ ছিল যে এখানে তালেবানদের যে বক্তব্য ছিল এবং তারা যেভাবে তাদের অতীতের যে নীতি বা অতীতের যে অবস্থান সেখান থেকে কিছুটা সরে আসার কথা বলেছিল। কিন্তু আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে আসলে তালেবানদের পক্ষে তাদের অতীত থেকে সরে আসা সম্ভব নয় এবং এই দেশটি আবারও একটি ভয়াবহ গৃহযুদ্ধের দিকে আগাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে শুরুতেই আমার মধ্যে সন্দেহ ছিল, কারণ যে তালেবানরা 1993 থেকে 2001 পর্যন্ত যে ধরনের শাসন করেছে এবং পরবর্তীকালে 20 বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত যে সরকার
সেই সরকারের বিরুদ্ধে তারা কোনো রাজনীতি করে নাই, তারা যেটা করেছে এক ধরনের যুদ্ধ করেছে, তারা ইনসার্জেন্সি করেছে, তারা জঙ্গিবাদ এইগুলোকে ব্যবহার করেছে। ফলে তাদের এই যে একটা বিশাল 27-28 বছরের যে জঙ্গিবাদের ইতিহাস, সেখান থেকে বের হয়ে আসা সেটি একেবারেই অসম্ভব। এবং তাদের যে শুরুর দিকে যে বক্তব্য, তারা যতই বলুক যে নারীর অধিকার তারা ফেরত দিবে অথবা তারা একটি মানে কেয়ারটেকার সরকার গঠন করবে, কিন্তু তাদের মূল বক্তব্য হচ্ছে যে সংবিধানের যেভাবে আফগানিস্তানের নামকরণ করা আছে যে ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান, সেটিকে তারা পরিবর্তন করে দিয়েছে রাতারাতি, সেখানে ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান। এই যে দৃষ্টিভঙ্গি এবং শরিয়া ল চালু করার কথা তারা বলেছে, এবং এখন আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি তাদের প্রকৃত রূপটা কি। এবং আফগানিস্তানের ভেতরে আমরা জানি অত্যন্ত ভয়াবহ মানে কতগুলো জঙ্গি সংগঠন আছে যাদের আন্তর্জাতিকভাবে বা আঞ্চলিকভাবে তাদের কর্মকাণ্ডের ব্যাপারে আমরা সবাই অবগত। এবং এর একটি বড় আক্রমণ আমরা ইতিমধ্যে দেখেছি, 175 জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে কাবুল এয়ারপোর্টে যে আক্রমণের মাধ্যমে। তাহলে এই আফগানিস্তানে এই মুহূর্তে তালেবানদের তাদের কোন ধরনের বলা যায় যে তাদের যে নিয়ন্ত্রণ, সে নিয়ন্ত্রণের ভেতরে এত বড় আক্রমণ কিভাবে হয়? তাহলে এটি তো দুদিক থেকে একটি প্রশ্ন তৈরি করে। এক হচ্ছে যে এই আক্রমণের পেছনে তাদের কি কোনো যোগাযোগ ছিল, অথবা যদি যোগাযোগ না থাকে তাহলে সেখানে আফগানিস্তানের তালেবানদের নিয়ন্ত্রণটা কোথায় প্রতিষ্ঠিত হলো? ফলে এই যে আফগানিস্তানে এই মুহূর্তে আমরা যেটা বুঝতে পারছি যে এখানে জঙ্গিবাদ এবং দারিদ্র্য এই দুটি ভয়াবহ যে বাস্তবতা আফগানিস্তানে বিরাজ করছে, এবং তার সঙ্গে এখন এই যে শাসন ব্যবস্থার যে ধরনের দুর্বলতা আমরা লক্ষ্য করছি, ভবিষ্যতে সেটি হবে। কারণ যেই দলটি বা যে গ্রুপটি আপনার কখনোই পাওয়ার শেয়ারিং করে নাই, অথবা কেয়ারটেকার সরকার বলতে কি বোঝায় সেটাও তারা জানে না, তো তারা কিভাবে আপনার তাদের দীর্ঘদিনের যে হোস্টাইল বা তাদের যে রাইভাল যে এথনিক গ্রুপস, কারণ এখানে মনে রাখতে হবে যে আফগানিস্তানে কিন্তু পশতুনরা এমন না যে তাদের 50% মেজরিটিও নাই। যে অনেক দেশে আপনার যেমন মিয়ানমারে আপনার বামাররা 70% উপরে মেজরিটি থাকার পরেও তাদেরকে অনবরত যুদ্ধ করতে হচ্ছে, আর এখানে তাদের মেজরিটি হচ্ছে 42 থেকে 45%। তাহলে অন্য যে জাতিগোষ্ঠীগুলো আছে তাদেরকে কখনোই তালেবানরা তাদেরকে নিয়ে কোনো আন্দোলনও করে নেই, তাদেরকে নিয়ে কোনো সরকারও গঠন করে নেই। ফলে এখন তারা যে কথা বলছে সেটি আমার কাছে মনে হয় যে একেবারেই একটি অবাস্তব, অতীতের তাদের আচরণ থেকে, বর্তমানে তাদের কর্মকাণ্ড থেকে, এবং আফগানিস্তানের ভেতরের যে বাস্তবতা। ফলে আফগানিস্তানকে নিয়ে আসলে আমার যেটা মনে হচ্ছে যে এই যে একটা আঞ্চলিক এবং আন্তর্জাতিক যে শক্তির রাজনীতি হচ্ছে, একটা পাওয়ার পলিটিক্স হচ্ছে, একটা ভূ রাজনৈতিক এক ধরনের গেম চলছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে আপনার পাকিস্তান সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে, এবং একই সঙ্গে চীন কিংবা রাশিয়া বা ইরান, এই 4টা দেশকে আমরা সামনে পাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যে পাকিস্তানের স্বাভাবিকভাবে পাকিস্তান এই ইস্যুকে তাদের পক্ষে ব্যবহার করছে। তারা মনে করছে যে আপাতত তারা একটা স্ট্র্যাটেজিক গেইন তাদের হয়েছে, কিন্তু এই গেইনটা যে আসলে লং রান তাদের জন্য বড় ধরনের একটা বুমেরাং হবে। কারণ তারা একদিকে যেমন 3.5 মিলিয়ন আফগান রিফিউজিকে আশ্রয় দিচ্ছে, পাশাপাশি এখানে যে জঙ্গিবাদের একটা বিশাল বিস্তার আগে থেকে এখানে হয়েছে। ফলে আফগানিস্তানকে একটি নতুন ধরনের জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবেই কিন্তু সামনে চলে আসতে পারে, কারণ পাকিস্তান যেভাবে বিষয়টাকে মোকাবেলা করছে। অন্যদিকে আমরা দেখতে পাই হয়তো এখানে ভারতের সঙ্গে পাকিস্তানের যে বৈরিতা বা তাদের প্রতিদ্বন্দ্বিতা, কিংবা চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিদ্বন্দ্বিতা জায়গাটি, সেখানে কিন্তু অনেক ধরনের হিসাব নিকাশ হচ্ছে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে তাদের যে 31 অগাস্টের মধ্যে তাদের সৈন্য প্রত্যাহার এবং তাদের পুরোপুরি তাদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত, কিন্তু এখানে আবার মার্কিন যুক্তরাষ্ট্র ড্রোন অ্যাটাক করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের 13 জন তাদের সদস্য, সামরিক সদস্য মারা গিয়েছে। এবং সব মিলিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের মধ্যে কিন্তু এক ধরনের পরিবর্তন আসছে, এবং তারাও কিন্তু এখন এটি নিয়ে আরো বেশি কৌশলগত অবস্থানে যাবে। এবং সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে আফগানিস্তানের যে পুরনো যে চরিত্র, যে এখানে এই দেশটিকে নিয়ে একটা প্রক্সি কিংবা
আঞ্চলিক শক্তিগুলো বা আন্তরিক শক্তিগুলো এই দেশটাকে নিয়ে যে এক ধরনের রাজনীতি করা, শক্তি রাজনীতি, সেই জায়গাটা থাকবে। পাশাপাশি ভেতরে আমি আজকে একটা প্রতিবেদনে পড়লাম যে এই মুহূর্তে কোভিডের কারণে প্লাস আগে থেকেই আফগানিস্তানের ৭৪% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে। আফগানিস্তানে এই মুহূর্তে একটি বড় ধরনের হিউম্যানিটেরিয়ান কন্ডিশন বিরাজ করছে, যেখানে ব্যাপকভাবে দুর্ভিক্ষ এবং খাদ্যের ঘাটতি আছে। সেখানে আপনারা দেখেন বোমাবাজি হচ্ছে এবং বড় বড় কথা বলা হচ্ছে। ফলে এবং এইখানে আমার কাছে মনে হয় না যে তালেবানদের পক্ষে একটা একটা রিজনেবল কিংবা আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি বলতে পারেন যে আপনি বিশ্বের অনেক দেশের সঙ্গে সহযোগিতা করে চলবেন, কিন্তু এই ধরনের মতাদর্শিক জায়গাটা তালেবানরা মানে বজায় রাখছে, সেই জায়গাতে তারা চুল পরিমাণ ছাড় দেয়নি। তাহলে তাদের যে কট্টরপন্থী এবং জঙ্গিবাদী যে মতাদর্শ, সেই জায়গাটাতে যদি ছাড় না দেওয়া হয়, তাহলে তারা কিভাবে ক্ষমতা শেয়ার করবে অথবা প্রতিবেশী সহ আন্তর্জাতিক শক্তিগুলোর সঙ্গে এক ধরনের সুসম্পর্ক কিংবা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবে, সেটির তো কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। স্যার, আমি আবারও আসতে চাইবো আপনার কাছে। আমি অনেকক্ষণ ধরে আব্দুর রশিদ স্যার এর আগে অনেকগুলো বিশ্লেষণ দিয়েছেন। স্যার, যেমনটা বলছিলাম আমরা যে আফগানিস্তানে এরপর কি হবে, দেলোয়ার স্যারের কথা সূত্র থেকে যে মোটামুটি যেহেতু ৭৪% মানুষ দারিদ্র সীমার নিচে এবং সেখানে খাদ্যশস্যের ঘাটতি রয়েছে, সেখানে একটা দুর্ভিক্ষের আশঙ্কা বিশ্ব নেতৃবৃন্দ করছেন। সেটা আরো 2 সপ্তাহ আগে থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটা যেমন একটি দিক। আবার আরেকটি বিষয় যেটি বারবার বলা হচ্ছে যে স্যার, মানে এটা আপনি হয়তো অনেক ভালো ব্যাখ্যা দিতে পারবেন, যে বিশেষ করে ন্যাটোর ফেলে যাওয়া এই বিষয়গুলো নিয়ে পাকিস্তান কি খুব বেশি লাভবান হতে পারবে, নাকি এগুলো নতুন ধরনের আরো এক ধরনের সংকট উস্কে দিবে? সবকিছু মিলে অর্থনৈতিক দিকটিও কিন্তু একটু বিশ্লেষণ করা দরকার, কারণ সেখানে হাক্কানি নেটওয়ার্কের কথা আমরা শুনেছি, যে সেখানে মোবাইল নেটওয়ার্কিং ব্যবসা থেকে শুরু করে সেখানে ইলিগাল ড্রাগস, বিশেষ করে অস্ত্র, সবকিছুর মধ্যে হাক্কানি নেটওয়ার্কের একটা বড় অংশীদারিত্ব রয়েছে। কিন্তু এমন বহু এলাকা রয়েছে আফগানিস্তানের যেখানে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করতে হয়েছে, জঙ্গিরা মোবাইলটা আবার উড়িয়ে দিয়েছে। অর্থাৎ সেই ব্যবসাও কিন্তু এক ধরনের ঝুঁকিতে। বলা হয়ে থাকে যে এই হাক্কানি নেটওয়ার্কের তারাই কিন্তু অর্থনৈতিক সুবিধাটা দিত এতকাল। তো সেক্ষেত্রে কি থাকলো? সবকিছু মিলে অনেক কিছু। কি যুক্ত করবেন রশিদ স্যার? স্যার, আনমিউট করে বলবেন। প্রথমেই আসি পাকিস্তান আফগানিস্তানের যে সমীকরণ, সেটি আমি একটু বলতে চাচ্ছি। সেটা হলো যে আফগানিস্তানের সাথে পাকিস্তানের সমীকরণের সবচেয়ে বড় সমস্যা হলো যে সেখানে একটা যে সীমানা আছে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে, এই সীমানা নির্ধারিত না। এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল ইন্টারন্যাশনাল বাউন্ডারি না। তো এটি হচ্ছে ব্রিটিশ একটা ডুরান্ড লাইন নামে একটা লাইন দিয়ে এই সীমানা ভাগ করে দিয়ে গেছিল, যেটিকে সীমানা হিসাবে গণনা করা হয়। যেটি পাকিস্তান মানতে রাজি আছে, কিন্তু আফগানিস্তান এটা কখনো মানে নাই। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত যখন তারা তালেবানরা ক্ষমতায় ছিল, তখনও তালেবানকে দিয়ে পাকিস্তান এই সীমানা লাইনকে স্বীকৃতি দিতে সক্ষম হয়নি। তো সুতরাং এটি গেলে একটি। এর আরেকটি কারণ হচ্ছে তাদের যে দাবিটা আছে, সেটি হচ্ছে পশতুন পপুলেশন, যারা হচ্ছে 40% অফ আফগান পপুলেশন, তার একটি বড় অংশ পাকিস্তানের ভেতরে বিস্তৃত আছে, যেটাকে আমরা এখন বলছি পাখতুনখোয়া, আগে বলা হতো নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। এটি হলো পাকিস্তানের সবচেয়ে বড় ঝুঁকি, যার জন্য পাকিস্তান এখন, এবার আমরা উল্টা দেখছি যে এর আগে তালেবান পাকিস্তানের কাছে যাইতো, দেন দরবার করতো, এখন পাকিস্তান তালেবানের কাছে যাচ্ছে দেন দরবার করার জন্য, টু কিপ দ্য অ্যান্টি পাকিস্তান পশতুনসকে যাতে আফগান কোনো জায়গা না দেয়, সেটি তাদের মূল লক্ষ্য। কিন্তু এখানে যে সমস্যাটা তৈরি হয়েছে, যার ফলে আমরা মনে করছি এই পশতুন পপুলেশন পাকিস্তানের ভেতরেও ওই তালেবানি আন্দোলনকে নিয়ে যাবে, এবং ওখানে যেটাকে আমরা বলি তালেবানে তেহরিকে তালেবান পাকিস্তান ওখানে আছে, যার বিরুদ্ধে পাকিস্তান অনেকদিন ধরে যুদ্ধ করছিল।
এবং সেটি যখন উত্তেজিত হবে বা তারা যখন একটু আহ গড়ে উঠবে, তখন পাকিস্তানের নিরাপত্তার ঝুঁকি অনেক বাড়বে। এবং সেই সাথে কিছু বালুচ থাকে আফগানিস্তানে, সেই বালুচের সাথে পাকিস্তানি বালুচেরও যথেষ্ট ডেমোগ্রাফিক এন্ড আদার কানেকশন আছে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে পাকিস্তানের ইন্টিগ্রিটি, ফ্রাজাইল ইন্টিগ্রিটি ইজ ইন কোশ্চেন। তো পাকিস্তানকে বেঁচে থাকতে হলে যেটি হচ্ছে যে তার কিন্তু অর্থনৈতিক অবস্থা এখন পাকিস্তান ইজ এ ব্যাংকরাপ্ট কান্ট্রি, তার কাছে টাকা পয়সা নাই, এখন আর সেই আমেরিকা তাকে $1 বিলিয়ন দেয় না। তো যার ফলে সে তালেবানকে যে ইনফ্লুয়েন্স করবে, যে কথাটা প্রফেসর দেলোয়ার বললেন, তারা একটা মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। তাদের খাদ্য দরকার, তাদের অর্থ দরকার সরকার চালানোর, যেটি কিন্তু তাদের হাতে নেই। বিশ্বে যে কমিটমেন্টসটা ছিল, বিশ্ব ব্যাংক এবং IMF, তারা এদিকে প্রত্যাহার করেছে যে এখন সাহায্য দেওয়া বন্ধ। যে ছাড়গুলো তারা কিস্তিগুলো দিত সেটি দেওয়া বন্ধ করেছে। এখন নতুন সরকার যদি ক্ষমতায় বসে, তাকে তো দেশ চালাতে হবে, মানুষকে খাওয়াতে হবে, তাহলে তার অর্থটা কোত্থেকে আসবে? এখানে সে একটি বড় চাপের মধ্যে আছে, আন্তর্জাতিক চাপে, এবং আন্তর্জাতিক সহযোগিতা বাদে সে চলতে পারবে না। এবং যার ফলে আমরা দেখেছি যে এবারকে যে এই যে IS-কে যে ঘাঁটিতে মার্কিন ড্রোন হামলা করলো, এর একটা বড় ইন্টেলিজেন্স তালেবান নিজেই দিয়েছে। এখন তালেবানের সাথে IS-কে অনেক আগে থেকে কিন্তু বড় ধরনের একটা শত্রুতা আছে। তো সেই শত্রুতা এটা আস্তে আস্তে বাড়বে। তো বাড়লে ওই কথাটা সত্যি, এখানে আমরা যদি ডেমোগ্রাফি দেখি, আফগানিস্তানে একটা নতুন ডেমোগ্রাফি তৈরি হয়, সেটি আমাদের বুঝতে হবে। সেটি হচ্ছে যে 40% পশতুন, যারা তালেবানের সবচেয়ে বড় পপুলেশন। এছাড়া 20 বছর আমেরিকা থাকার জন্য একটা বড় ধরনের লিবারেল পপুলেশন বা এডুকেটেড লিবারেল পপুলেশন তৈরি হয়েছে। আর 10 বছর যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, সেখানে একটি সোভিয়েত কমিউনিস্ট মনোভাবাপন্ন একটি পপুলেশন আছে। এরপরে তো আমরা জাতিগত যে বৈষম্য বা বিবাদটা দেখলাম, সবকিছু মিলিয়ে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মেক এ ন্যাশনাল ইন্টিগ্রেশন। তো ন্যাশনাল ইন্টিগ্রেশন যদি তালেবান সরকার করতে না পারে, ওই আমরা কিন্তু সংখ্যাধিকে যদি বলি, এই আপনার 70,000 তালেবান দিয়ে আপনি এই 3.5 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, যেটা আমেরিকাও সামরিক শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেনি। তো পলিটিক্যাল প্রবলেম ক্যানট বি সলভ মিলিটারিলি, এটি হলো মূল কথা। তো সেখানে তালেবানের যে এখন ক্ষমতা দখলটা, এই দখলের বৈধতা নেই, যার জন্য তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারে গেল। আপনি যদি মনে করেন যে অস্ত্র দিয়ে আপনি একটা সরকারকে উচ্ছেদ করবেন, করে সেখানে আপনি নিজে সরকার করবেন, এই সরকারের বৈধতা কোথায়? কোনো বৈধতা নাই, এখানে কোনো পিপলস ম্যান্ডেট নাই। সেই জন্য তারা একটা এই যে অন্তর্বর্তীকালীন সরকার করে, তত্ত্বাবধায়ক সরকার করে, হয়তো ইলেকশন করে তাদের বৈধতা আনার চেষ্টা করবে। ওই ইলেকশনে যখন যাবে, এই যে আমি যে ডেমোগ্রাফিক যে কন্ট্রাডিকশনটা বললাম, ফ্রিকশনটা বললাম, সেটি তখন কাজে আসবে ভোটে। সবকিছু মিলিয়ে এটি যে জটিল সিচুয়েশন। এর সাথে হচ্ছে আমাদের অন্যান্য দেশের ভূ রাজনীতি, এই ভূ রাজনীতি যখন মিলে একসাথে কাজ করবে, তখন এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত ভঙ্গুর, এবং সেখানে আরো মানুষ মারা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সেখানে আমাদের দেশের এই যে সো-কল্ড জিহাদিরা যে এত উৎসাহিত বোধ করছে, সে এত উৎসাহিত বোধ করার কিছু নেই। কারণ আমরা সাধারণ মানুষের মৃত্যু দেখতে চাই না, আমরা দেখতে চাই যে একটি স্টেবল গভর্নমেন্ট, এবং আফগান তাদের দারিদ্রতাকে উতরিয়ে তারা একটা শান্তিপূর্ণ সমাজ গঠন করুক, এবং আমাদের অঞ্চলকেও একটা স্টেবল স্থিতিশীলতা প্রদান করুক। জি স্যার, আসবো আপনার কাছে। বিশেষ করে মোক্তার স্যার, শুধু একটু স্যারের কথা সূত্র ধরে, যে আমাদের এখানে যারা জেহাদি রয়েছেন তাদের অত উল্লসিত হওয়ার কিছু নেই। সেটা আগেই বোঝা গেছে যে যখন তারা এই সিদ্ধান্তটি নিল যে তাদের জাতিগত দাঙ্গা থেকে শুরু করে সবকিছুর মধ্যে একটা কেয়ারটেকার ফর্মে যাচ্ছে, আবার অর্থনৈতিক সংকটটা যেমন প্রকট, আবার 2001 সালে
তখন রাষ্ট্র ব্যবস্থাপনায় যে রাজনৈতিক দলটি বাংলাদেশে ছিল তারাই কিন্তু নানাভাবে মদদের বিষয়টি বিভিন্ন সময় সামনে এসেছে। অর্থাৎ একেবারে 500টি জায়গায় বোমা বিস্ফোরণ থেকে শুরু করে সেই উদীচী থেকে শুরু করে সমস্ত কমিউনিস্ট পার্টির জনসভায় থেকে শুরু করে সেগুলো তো সব তালেবানদের দ্বারা হয়েছে, সেটা তো নানাভাবেই আমরা দেখেছি। অর্থাৎ উল্লসিত হওয়ার জায়গা নিয়ে আমি একটু কথা বলতে চাই। একদম ছোট একটা বিরতি নিয়ে ঘুরে আসবো এবং বিরতির পর এই ব্যাখ্যাটি আপনার কাছ থেকে শুনবো। নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দর্শক দেখছেন এটি নিউজ। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। বিরতির আগেই প্রশ্ন রেখে যাওয়া ছিল যে আমাদের দেশে যারা সবসময়ই সুযোগ সন্ধানী একটা ভূমিকা নিয়ে থাকেন তাদের উল্লসিত হওয়ার খুব একটা কিছু নেই, কেননা 2001 সালে রাষ্ট্র ব্যবস্থাপনায় যে রাজনৈতিক দলটি ছিল তারই একটা প্রত্যক্ষ পরোক্ষ মদদে আমরা দেখেছি এককালীন বোমা বিভিন্ন হামলা থেকে শুরু করে নানান দিকগুলো দেখেছি। অন্তত সেই ধারাবাহিকতায় এটা বলা চলে যে বিশেষ করে অত উল্লসিত হওয়ার কিছু নেই। বকরি স্যার কি বিশ্লেষণ দিবেন? জি, বাংলাদেশের মানুষ মুসলমান, 90% মুসলমান। ফলে মুসলমানদের উত্থান যদি কোথাও হয়, কোথাও যদি তারা আদর্শিক জয় লাভ করে অথবা কোথাও যদি কোনো যুদ্ধে জয় লাভ করে, খুব স্বাভাবিকভাবে দুনিয়ার সকল মুসলমানই আনন্দিত হয়, উজ্জীবিত হয়। এটা অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। মুসলমানরা পৃথিবী একটি সময় দাপিয়ে শাসন করেছে সারা দুনিয়া জুড়ে। তো সেই স্মৃতিগুলো এখন মুসলমানদের মধ্যে আছে। এখন অনেক সময় মনে করা হয় যে মুসলমানরা সাপ্রেসড অবস্থায় আছে, অন্য অন্য শক্তিশালী দেশ দ্বারা নিগৃহীত অবস্থায় আছে, মুসলমানরা এক ধরনের জাতাকলের মধ্যে আছে সারা দুনিয়া সুদ্ধা। এই জায়গাটায় যে গা ধরা দিয়ে একটু দাঁড়াতে পারে, বিরুদ্ধাচরণ করতে পারে পশ্চিমা শক্তির বিরুদ্ধে, তখন সারা দুনিয়ার মুসলমানরা একটু উল্লসিত হয়। এই ক্ষেত্রেও তাই দেখা যাচ্ছে যে আফগানিস্তানে আবার তালেবানদের ফেরত আসাতে আমাদের দেশের মুসলমানরা অনেকেই উজ্জীবিত হয়েছে, এবং যারা একটি সময়ে স্লোগান দিয়েছিল যে আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, বা এই ধরনের স্লোগান দিয়ে যারা দেশে একটা জঙ্গিতন্ত্র কায়েম করতে চেয়েছিল, সেই বিশ্লিষ্ট অংশটি এখনো তাদের মাথার মধ্যে কিছু কিছু প্রেরণা এগুলো রয়ে গেছে। তারা অনেকদিন ধরেই সাপ্রেসড অবস্থায় ছিল, অনেকদিন ধরে তাদের কার্যক্রম বন্ধ ছিল। বাংলাদেশে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার পরে এদের কর্মকাণ্ডগুলো স্তব্ধ হয়ে গিয়েছিল। এখন তালেবানি এলিমেন্ট গুলো আফগানিস্তানে ফিরে আসাতে তারা মনে করছে যে আবার বোধহয় তাদের সেই সুদিনটা ফিরে আসলো। সেই সুদিন ফিরে আসার একটি কাল্পনিক জগৎ তারা চিন্তা করে একটু উল্লসিত হচ্ছে। এখন আমাদের দেশে আমরা এখানে কি করব যে 90-80 দশকে বাংলাদেশ থেকে কিছু মানুষ যুদ্ধ করতে গিয়েছিল আফগানিস্তানে, এটা আপনারা সবাই জানেন। আমেরিকার প্যাট্রোনাইজেশনে পাকিস্তানের মাটিতে সৌদি টাকায় এই মুজাহিদদের তৈরি করা হয়েছিল। সেই মুজাহিদদের সাথে বাংলাদেশের কিছু মানুষ গিয়ে সেখানে যোগদান করেছিল, এবং যুদ্ধ শেষে তারা 90-এর দশকে প্রথম দিকেই ফিরে এসে বাংলাদেশে স্লোগান দেওয়া শুরু করেছিল যে এখানেও তারা একটি তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে। কিন্তু এই গত 10-12 বছরে এরা বিভিন্ন ভাবে বিস্তৃত হয়ে গিয়েছে এবং তাদের অবস্থানটা এখন কোনো মতেই সুসংগত নয়। কিন্তু এখনো তাদের ভিতরে কিছু কিছু লোকের ভিতরে এখনো সেই স্বপ্নটি রয়ে গেছে যে সেই শাসন ব্যবস্থাটি বা সে ধরনের একটি রাষ্ট্র ব্যবস্থা তারা বাংলাদেশে কায়েম করতে পারে কি না। আমি বলবো যে আফগানিস্তানের শাসন ব্যবস্থায় কি হলো, সে তালেবানি হলো বা অন্য কোনো কিছুই হলো, গণতান্ত্রিক হলো, তাতে আমাদের এত মাথা ব্যথা হওয়ার কিছু নেই। এখন তাদের আইডিওলজিটা যদি রপ্তানি করার চেষ্টা করে বাংলাদেশে, তখনই আমাদের বাংলাদেশের নাগরিক হিসাবে উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে।
কারণ তালেবানি রাষ্ট্রের সাথে যদি চীন, রাশিয়া, সৌদি আরব, ইরান, পাকিস্তান সবাই যদি কাজ করতে পারে, আমরা বাংলাদেশিরাও তার সাথে কাজ করতে পারবো, এটাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু আমাদের দেশে যারা এখন উজ্জীবিত হচ্ছেন, অনুপ্রেরণা নিচ্ছেন যে আবার বোধহয় সেই সুদিনটা ফিরে আসার উপক্রম হয়েছে, তারা আমার মনে হয় না যে খুব একটা সুস্থ স্বাভাবিক চিন্তা করছেন। আমি একটু আশাবাদী হতে চাই, এইবারে 10 বছর পরের তালেবান আর 10 বছরের আগের তালেবানের মধ্যে একটা পার্থক্য অবশ্যই থাকবে। কারণ আন্তর্জাতিক প্রেক্ষাপটের রাজনীতিটা যেভাবে এখন মঞ্চস্থ হতে যাচ্ছে, সবাইকে আমেরিকা ওখান থেকে হয়তো দৃশ্যত পাটটা চুকিয়ে গেল, কিন্তু অন্য স্টেক হোল্ডার যারা আছে তারা আফগানিস্তানের মাটিকে শোষণ করার জন্য খুব রেডি হয়ে আছে। চীন আছে, পাকিস্তান আছে, আমি যেগুলো রাষ্ট্রের কথা বললাম। এখন তাদের এই শোষণযোগ্যটা চালানোর জন্য হলো আফগানিস্তানের এক ধরনের শান্তি তাদের বজায় রাখতে হবে, এক ধরনের শাসন ব্যবস্থা তাদের দিতে হবে। এই 4-5টা রাষ্ট্র যদি একজোট হয়ে আফগানিস্তানে একটা শাসন ব্যবস্থা দিতে পারে, সেটা হয়তো এই উপমহাদেশের জন্য, এশিয়ার জন্য অনেকখানি মঙ্গল বয়ে নিয়ে আসবে। আমরা সেটার আমরা অপেক্ষা করছি। কিন্তু আমাদের এখানে অবশ্যই নজর রাখতে হবে, আইন শৃঙ্খলা রক্ষার কাজে যারা নিয়োজিত আছেন তারা হয়তো এখান থেকে হয়তো আফগানিস্তানে গিয়ে ট্রেনিং নিয়ে আসবে না আগের মতো, কিন্তু তাদের ভিতরে যে অনুপ্রেরণার কাজ করবে সেখানে একটা সংগঠিত হওয়ার চেষ্টা করতে পারে, এবং সংগঠিত হওয়ার পরে তারা তাদের অবস্থানটা আবার জানান দেওয়ার জায়গায় যেতে পারে। সেই জন্যই প্রতিনিয়ত সর্বক্ষণ তাদের পশ্চাৎ ধাবন করতে হবে, তাদের যে যোগাযোগ মাধ্যম যেগুলো আছে সেগুলোর পেছনে লেগে থাকতে হবে, এবং কখনো যদি কোনো ঘটনা তারা ঘটানোর চেষ্টা করে সেই জায়গাটা পূর্বের মতোই আবার নতুন করে আগের থেকেই সেখানে হস্তক্ষেপ করতে হবে, যাতে কোনো ঘটনা। অসংখ্য ধন্যবাদ। আবারও আমি একটু শহীদুল হক স্যারের কাছে যাবো। স্যার, একটা বিষয় যে যুদ্ধাপরাধীদের বিচার যখন এই দেশে কার্যকর হলো রায়টি, তখন এরকম বহু জনের নাম কিন্তু সামনে এসেছিল যারা এই তালিবানের অর্থায়ন থেকে শুরু করে জঙ্গিবাদের অর্থায়ন করত। সেই ধারাবাহিকতায় এটা একটা বড় ব্যাপার কিনা যে সেই সমস্ত ঘাতক যুদ্ধাপরাধী তাদেরকে বিচারটি নিশ্চিত করে অন্তত এই জায়গাটি থেকে বাংলাদেশ অনেকটাই একটা স্বস্তির জায়গায় রয়েছে, সেই ধারাবাহিকতা কি বলা? শুধু স্যার দেখেন, বাংলাদেশের যে জঙ্গি সৃষ্টি হয়েছে, জঙ্গি সংগঠন হয়েছে, তারা কিন্তু সবাই ওই তালেবান যুদ্ধ ফেরত। শাহেখ আব্দুর রহমান বলেন আর বলেন, শাহেখ আব্দুর রহমান জেএমবি তৈরি করলো, হুজি তৈরি করলো, তারা কিন্তু ওই একটা আফগানিস্তান থেকে যুদ্ধ করে তালেবানের দীক্ষা নিয়ে বাংলাদেশে এসে জঙ্গি সংগঠন করছে। এবং এই জেএমবি নেতৃত্বে বাংলা ভাই এরা যে 2004-এ প্রায় 64 জেলায় 5 জায়গায় বোম বাস করে তা জানাই দিল তাদের সাংগঠনিক শক্তি কত বড় এবং তাদের অনুসারী কত। এবং মুফতি হান্নানও তো অনেকগুলো জঙ্গি হামলা করলো, আপনি জানেন, সেই 21শে আগস্ট গ্রেনেড হামলা সহ আরম্ভ করে সিলেটে যতগুলো হয়েছে হামলা করলো। তো এখন তাদের যে তৈরি করছে জেএমবি, পরবর্তীতে তামিম চৌধুরী কানাডা থেকে, সিরিয়া থেকে এসে তারপরে যে তারা নতুন জেএমবি করলো, সেটা কিন্তু ওই শাহেখ আব্দুর রহমান জেএমবি করছে, তারা যেভাবে নিষ্ক্রিয় ছিল তাদেরকে আইএস এর আদলে কিন্তু তাদেরকে আবার উজ্জীবিত করলো, প্রশিক্ষণ দিল, নিয়ে আসলো। তারপর 2013 তারা সংগঠিত হইলো, 2014-15 এবং সর্বশেষ 16-তে যে হোলি আর্টিজান করে এই তারা দেখাই দিল তারা অনেক শক্তিশালী। এরপর তো আমরা আইন শৃঙ্খলা বাহিনী ঘুরে দাঁড়ালাম এবং তাদের বিরুদ্ধে একটি পর একটি অভিযান করে প্রায় 50-60টি অভিযান করে তাদের অনেক যে সুইসাইডাল স্কোয়াড ছিল সেগুলিকে আমরা ধ্বংস করে দিয়েছি এবং তাদের শক্তি ধ্বংস করে দিয়েছি। এবং তাদের মিলিটারি উইং যারা ছিল, তাদের বোম যারা বানাতো তাদেরকে আমরা নিষ্ক্রিয় করছি, কিন্তু তাদের সমর্থক যারা, তারা তো অবশ্যই আছে, সমর্থক নিষ্ক্রিয় ডরমেন অবস্থায় তাদের আছে। এখন তালেবানের এই উত্থানে তারা যে উজ্জীবিত হবে না সেটা কিন্তু আমরা বলতে পারবো না, কেন এরা এই যে আইডিওলজি তারা ধারণ করে এখান থেকে তারা তো বের হতে পারে। তারা তো মনে করে এই আইডিওলজি এটার মধ্যেই তারা ব্যস্ত যাবে, তারা জান্নাতে চলে যাবে। এই যে তাদের যে একটা ফার্ম কনভিকশন তৈরি হয়েছে, এখান থেকে তারা বের হইতে পারতেছে না। কাজেই তারা
যদি উজ্জীবিত হয়, যদি তারা পাকিস্তান বা আফগানিস্তানের কাছ থেকে যদি তাদের জঙ্গি সংগঠন থেকে কোন রকম সাপোর্ট না পায়, যেটা একটু আগে মুক্তিজুর রহমান বললো, যদি তালেবানরা যদি এখানে কোনো জঙ্গি এক্সপোর্ট না করে, তাহলে তারা তো তেমন কিছু করতে পারে বলবে আমরা মনে করি না, তারা সেটা পারবে না। কিন্তু এই গ্রুপগুলি এখন কিন্তু উজ্জীবিত হয়েছে, এখনই কিন্তু অনেক ওয়াজে শুরু হয়েছে তাদের কথাবার্তা, কিন্তু তারা তো এই বাস্তবতা বোঝে না, তারা তো বৈষয়িক চিন্তা ভাবনা করে না। তাদের ওই যে ওয়ান সাইডেড যে চিন্তা ভাবনা, ওই ধর্ম, ওই যে তার ইসলাম, তারা যে বেহেশতে যাবে, জান্নাতে যাবে, শহীদ হয়ে যাবে, শহীদ হলে তাদেরকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দাঁড়াতে হবে না সরাসরি, এই যে চিন্তা থেকে, এগুলো থেকে তারা বের হয়নি। কাজে এই কারণেই আমরা যদি মনে করি বাংলাদেশে জঙ্গির আকার উত্থান হবে না, এটা ভুল হবে। আমাদের আশঙ্কা করতে হবে জঙ্গি উত্থান পারে, এবং সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা যারা আছে, সকলকে চোখ কান খোলা রাখতে হবে, এবং যারা এই অতীতে এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, যারা সাপোর্টার ছিল, যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে, তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রেখে তারপর যদি কোনো তৎপরতা থাকে, তাহলে সাথে সাথে সেগুলি আইনের আমলে নিয়ে আসতে হবে। জি এটা স্যার, স্যার এইটা একটা ব্যাপার, আইনের আওতায় নিয়ে আসা, এবং সেটি একটি থাকলো। পাশাপাশি এই প্রশ্ন কি আমি করতে পারবো কিনা, যে বিশেষ করে রাজনৈতিক দলগুলো একটি বড় শক্তি, অর্থাৎ 2001 থেকে 6 পর্যন্ত যে একটি রাজনৈতিক দল আমরা দেখেছি, পরবর্তীতে কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সময়টি এবং পরবর্তীতে এখন যে সরকারটি দেখছি, যে এই রাজনৈতিক দলগুলো যদি জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় মদত না দিত, আমি একেবারে সুনির্দিষ্টভাবে 2001 থেকে 2006 পর্যন্ত সেখানে রাষ্ট্রের শীর্ষ মন্ত্রীরা পর্যন্ত এই কার্যক্রমগুলোর সাথে সম্পৃক্ত ছিল, নানা পর্যায়ে কিন্তু আমরা দেখেছি। এটা কি একটা প্লাস পয়েন্ট কিনা, যে এখন এই সরকারের ভেতরে এই জঙ্গিবাদ মদদে আশ্রয় প্রশ্রয়ের বিষয়টি একেবারে মানে ক্ষীণ হয়ে পড়েছে, অর্থাৎ একেবারে নেই বললেই চলে, এমন একটা জায়গায় গেছে, সেটি কি আমাদের জন্য আশীর্বাদ কিনা? আমি আব্দুর রশিদ স্যার আপনার কাছ থেকে শুনবো এটি, আপনি ভাবতে থাকুন, মানে এর ব্যাখ্যা কি বলবেন। একদম ছোট এবং শেষ বিরতি নিয়ে ঘুরে আসতে চাই, এটি শেষ বিরতি, থাকুন এটি নিউজের সঙ্গে। দর্শক দেখছেন এটি নিউজ, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে রয়েছি। রশিদ স্যারের কাছে আমার প্রশ্ন আগেই রেখে যাওয়া ছিল, যে সে সময়কার রাজনৈতিক দলগুলোর একটা মদদের ব্যাপার কিন্তু ছিল, আর্থিক সহায়তার ব্যাপারগুলো ছিল, এখন সেটা একেবারে নেই, সেটা একটা স্বস্তির জায়গা কিনা? রশিদ স্যার কি বিশ্লেষণ দেবেন? আমি যেটা মনে করি, জঙ্গিবাদের সাথে স্টেট প্যাট্রোনাইজেশন যেটাকে বলি, কোন স্টেট পাওয়ারের প্যাট্রোনাইজেশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাতে জঙ্গিবাদ বিস্তার হয় খুব তাড়াতাড়ি। তো বাংলাদেশ একসময় ওই অবস্থায় ছিল, যার ফলে জঙ্গিবাদ বিস্তারিত হতে পেরেছে। তো এখন আপনি ওই জেএমবির উত্থান বা জেএমবির জন্ম থেকে শুরু করে তারপরে ওই 21শে আগস্টের গ্রেনেড হামলা, সব জায়গায় দেখবেন এখানে একটা স্টেট প্যাট্রোনাইজেশনের অস্তিত্ব পাওয়া যায়। আর এবারে যে সমস্যাটা হচ্ছে, এই স্টেট প্যাট্রোনাইজেশন শুধু না, যেমন আভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করার জন্য জঙ্গিবাদকে একদিকে ব্যবহার করা হয়, আরেকদিকে আমরা দেখেছি যে ভূ রাজনীতিকে বিশ্ব বিভিন্ন দেশ এই জঙ্গিবাদকে ব্যবহার করে ভূ রাজনৈতিক স্বার্থ উদ্ধারে। তো দুই অবস্থার মধ্যে কিন্তু রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক স্বার্থ। তো এখন এখানে অবশ্যই কোনো না কোনো দল এই ইসলামকে কিন্তু সারা জীবন ব্যবহার করে এসেছে, এটি হচ্ছে বেহেশতে যাওয়ার রাস্তা হিসাবে তারা মনে করলো, এরা কিন্তু ভূ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে দেশে এবং বিদেশে সব জায়গায়। তো সেখানে এই যে উত্থানের পৃষ্ঠপোষকতার একটা বড় জায়গা হলো অর্থ। সেই অর্থ আগে যেমন সৌদি আরব দিয়েছে, তারপরে হচ্ছে পাকিস্তান দিয়েছে, এরা দিয়ে তখন এখানে আমাদের কিছু আভ্যন্তরীণ অর্থ সংগৃহীত হয়েছে, জঙ্গিবাদ উত্থিত হয়েছে। এখন এবার আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পাকিস্তান ইজ এ ব্যাংকরাপ্ট কান্ট্রি, তার অর্থ শেষ। আফগানিস্তান এখন তো মানে তার হাতে অর্থ নেই, তারা এখন জঙ্গিবাদ বিস্তার করতে গেলে আরো সংকটে পড়বে, সেই জন্য অনেক চিন্তায় থাকতে হবে। আর সৌদি আরবিয়া হচ্ছে তাদের যে
আদর্শিক পজিশন ছিল জঙ্গিবাদ এবং ইসলামিক অর্থায়ন, সেটি থেকে তারা সরে এসেছে। তো স্বভাবতই আমরা বলতে পারি যে হ্যাঁ, এবার তাদের একটি জিনিস আছে, রাজনৈতিক সুরক্ষা, যেটা আমাদের আগে বললেন যে আমাদের দেশের কিছু রাজনীতিবিদ বা তাদের সমর্থকরা, তারা হচ্ছে জঙ্গিবাদ বা তালেবানের এই জয়কে নিজেদের জয় মনে করে তারা মনে করছে এর প্রভাব বাংলাদেশে একইভাবে পড়বে। ওই যে মডেলটা আছে সেই মডেলটাকে তারা কপি করার চেষ্টা করবে। তো সে কপি করার পেছনে এখন হচ্ছে এই জঙ্গিবাদের বিস্তারের ক্ষেত্রে আমি দেখছি যে আফগানিস্তান থেকে জঙ্গিবাদের সংখ্যায় পাকিস্তানও আছে, কারণ তেহরিকে তালেবান পাকিস্তান কিন্তু আফগানিস্তান থেকে উত্থিত হয়ে আসে। তো তারা আছে, ভারত আছে, তারপরে চায়না আছে, এবং রাশিয়াও তার মধ্য এশিয়ায় জঙ্গিবাদ বিস্তারের বিষয়টি সে দেখতে চায় না, যদি এটি একসময় তাদের রিপাবলিক ছিল, তাদের এখন নেই, কিন্তু তাদের দিকে এটি যাবে এটি তারা চায়। এখন যারা রিজিওনাল অ্যাক্টর আমি দেখছি এই তালেবানকে প্রভাবিত করবে বা সহায়তা করেছে বা আগামীতে করতে পারে, তারাও কিন্তু ভীত। তো সেই জন্য এই জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশ যেমন একটা শঙ্কাতে আছে, ভারত শঙ্কাতে আছে, চীন শঙ্কাতে আছে তার উইঘুর নিয়ে, রাশিয়া শঙ্কাতে আছে। তাহলে সব দেশকে আপনি শঙ্কায় রেখে একটি দেশ যে কলকাঠি নাড়াতে পারবে সেটা আমি মনে করি না, এবং অর্থের সংকটের কারণে পৃষ্ঠপোষকতা কম থাকবে, এটি আমাদের একটু স্বস্তির জায়গা। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি। জি স্যার, স্যার আপনার আরেক যুক্তিটা শেষ করেন স্যার। হ্যাঁ, না, আমি বলছি যে আমাদের একটা ভৌগোলিক ভাবে আমরা অনেক দূরে আছি, এবং আমাদের মধ্যে ভারতের একটা বড় দেশ দেয়াল হিসাবে কাজ করে। তো সেই দেয়াল সবকিছু মিলিয়ে আমাদের এত শঙ্কিত না থেকে আমার মনে হয় যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আফগানিস্তানকে এনগেজ করা উচিত। বাহ, অসংখ্য ধন্যবাদ দিল্লাহ স্যার। আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি, একেবারে শেষ কথায় আপনি কি বলবেন? না, আমি যেটা মনে করি যে আফগানিস্তানে কিন্তু আফগানিস্তান যে কোনো দেশে বহিঃশক্তি কিন্তু দেশের ভেতরে ওইভাবে শান্তি প্রতিষ্ঠা করে দিতে পারে না, প্লাস রাজনৈতিক স্থিতিশীলতা বা রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে পারে না। এটা আফগান জনগণকেই করতে হবে, কিন্তু সেটাকে কিন্তু তারা করতে পারেনি। গত 42 বছর ধরে কিন্তু তারা এইরকম একটা সংগ্রাম করছে। ফলে আমি খুব একটা আশাবাদী না, এই জন্য যে কারণ তালেবান দলটি কোনোভাবেই কিন্তু ইনক্লুসিভ কোনো দল না। এটি একদিকে যেমন জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এবং জঙ্গিবাদকে আঁকড়ে ধরে আছে, পাশাপাশি তাদের যে দৃষ্টিভঙ্গির জায়গাটা সেটি কিন্তু এক্সক্লুসিভ। তারা কিন্তু নিজের জাতি গোষ্ঠী এবং একটা ধর্মীয় উন্মাদনাকে ব্যবহার করতে চাচ্ছে। ফলে এই জায়গাটাতে তাদের বড় ধরনের কোনো পরিবর্তন আসে নাই, এবং সেটার যদি কোনো দৃশ্যমান পরিবর্তন না থাকে তাহলে আফগানিস্তানে এনগেজ হওয়াটা খুব বিপজ্জনক হবে। এবং আমি মনে করি যে এবার তালেবানদের জন্য খুবই দুঃসময় আছে, কিন্তু তারপরেও কিন্তু আপনি জানেন যে এই দারিদ্র, ট্রাইবালিজম, তারপরে আপনার জঙ্গিবাদ, এগুলো কিন্তু একসঙ্গে চলে। ফলে এই তালেবানরা চেষ্টা করবে যে তাদের আদর্শটাকে ধরে রেখে এক ধরনের রাজনৈতিক আধিপত্য বজায় রাখবে। তাতে আফগান সাধারণ জনগণের জীবন মান কোথায় গেল বা এই দেশটির মধ্যে আদৌ শান্তি আসলো কিনা তাতে কিছু যায় আসে না, কারণ 20 বছর আসে নাই, তার আগের 10 বছর আসে নাই, তার আগের 10 বছর আসে নাই। ফলে 42 বছরের পরিস্থিতিকে পরিবর্তন করতে হলে যেই ধরনের দৃষ্টিভঙ্গি দরকার ছিল, একটা লিবারেল, একটা ইনক্লুসিভ অ্যাটিটিউড, আপনার এই ইসলামিক এমিরাত অফ আফগানিস্তান দিয়ে আপনি কখনো সেটা করতে পারবেন না। এবং আমি মনে করি যে এই তালেবানদের বিজয় ডেফিনেটলি এই অঞ্চলে এই সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদের জন্য একটা বড় ধরনের হুমকি। অসংখ্য ধন্যবাদ, একেবারে পরিষ্কার বিশ্লেষণ। আমরা একেবারে শেষ ধাপে বিশেষ করে শহীদুল হক স্যার সমাপনী বক্তব্যে কি বলবেন? না, যেটা আমরা যে যদি কোন রুলিং পার্টি রাজনৈতিক দলের সাপোর্ট না থাকে তাহলে জঙ্গিবাদের বিস্তার হয় না। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা শতভাগ সত্য কথা। 2001 থেকে 2006 পর্যন্ত তৎকালীন ক্ষমতাসীন সরকার জঙ্গিবাদের প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিয়েছে, তাদের ব্যবহার করছে, ব্যবহার করে 21 আগস্ট ঘটনা ঘটাইছে, বাংলা ভাইয়ের মাধ্যমে প্রশাসনকে সাহায্য নিচ্ছে কাজে। এইগুলি তো আমরা বাস্তব। কিন্তু আওয়ামী লীগ সরকার যখন আসলো জঙ্গিবাদের কিন্তু কোনো তারা সাপোর্ট দেয়নি, বিদায়ী আমরা 2016 জুলাই থেকে আরম্ভ করে 2017 এমন এই 1.5 বছর আমরা যেভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, সরকারের সাপোর্ট এবং সরকারের
সহযোগিতার মাধ্যমে আমরা জঙ্গিবাদ মোটামুটি নির্মূল করতে পেরেছিলাম। এটি প্রমাণ যে রাজনৈতিক বা সরকারি দলের প্রশ্রয় ছাড়া জঙ্গিবাদের উত্থান হয় না। কাজে আমাদের বাংলাদেশে যারা তালেবানের বিজয়ে উল্লাসিত, তাদের উল্লাসিত হওয়ার কোনো কারণ নেই। কোনো ক্রমেই বাংলাদেশে জঙ্গিবাদ বাতাসা হাতে উঠতে পারবে না। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা শেষ করব, রশিদ স্যার আপনাকে দিয়ে শেষ করব। শেষ কথা কি বলবেন আপনি ভাবতে থাকুন, ততক্ষণে আমি মুক্তি স্যারের সমাপনী কথা শুনে আসতে চাই। স্যার একদম ছোট করে সমাপনী কথায় কি বলবেন? মুক্তি স্যার আপনার শব্দ শুনতে অসুবিধা হচ্ছে, কোনো কি মিউট আছে বোধহয়? মিউট আছে বোধহয় আপনার, আনমিউটই আছে মানে কোথায় অডিওতে কোনো। হ্যাঁ শুনতে পাওয়া যাচ্ছে, জি হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার আনমিউট করে বলেন। হ্যাঁ না শুনে আচ্ছা, শব্দ শেষ দিকে আমরা শেষ করব। রশিদ স্যার আপনি সমাপনী কথায় কি বলবেন? রশিদ স্যার। আমি যেটা মনে করি এটি হচ্ছে একটা ভূ রাজনৈতিক একটি গেম যেটি চলছে। এই ন্যাটো এবং আমেরিকান শক্তি যেখানে হঠাৎ করে চলে গেল, পুরো আফগানিস্তানকে একটি আগ্নেয়গিরি বানিয়ে গেল, যেখানে কোনো পলিটিক্যাল সেটেলমেন্ট নাই এবং সাধারণ মানুষের বেঁচে থাকার যে উপায়টা সেটি করা গেল না। তো সেখানে আমি বলবো যে একটি উচিত ছিল, এটি ইউএন এর হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল, যেখানে শান্তি মিশন করে পলিটিক্যাল সেটেলমেন্ট আমরা দেখেছি অনেক দেশে এসেছে। এরপরে আমাদের মতো যে দেশগুলো আছে এই রিজিয়নে, আমাদের আসলে একটি জিনিস ভাবতে হবে, আফগানিস্তানের জনগণ, নিরীহ জনগণ, তারা শুধু রক্তপাতে জীবন দেবে এটি মেনে নেওয়া যাবে না। এটার জন্য আমাদের একটা আন্তর্জাতিক ভাবে, আঞ্চলিক ভাবে অবশ্যই অ্যাক্ট করতে হবে। আমি জঙ্গিবাদ পরে আর জঙ্গিবাদের কথা আমরা অনেক বলেছি। তো এই ভূ রাজনীতিতে আমরা যে কামড়া কামড়ি দেখছি, যে যারা আফগানিস্তানের রিসোর্সকে সবাই খুবলে খাবে, তো সেটিও প্রোটেক্ট করার একটা ওয়ে বার করতে হবে। এবং এই ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক এবং আঞ্চলিক ভাবে কূটনৈতিক ভাবে অংশগ্রহণ করা উচিত বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রত্যেককে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। রাত 1:10 এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হয়, দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।